অনেকেই হয়তো জানেন না ব্যারিস্টার সুমন এখন কোথায়, তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে। যারা ভাবতেছেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথাও লুকায় আছে অথবা লন্ডনে কোথাও এসে সেরা আশ্রয় নিছে, কথাটা ততটাও সত্যি না। আমার কাছে একটা জেনুইন খবর আছে। এখানে গাড়িগুলো দেখেন, মার্সিডিজ গাড়িগুলা। আমেরিকার ইউএস এর মিশিগান সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই যে জিনিসটা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে গোপন তথ্য দিলেন আরও ইউএসের একটি ছেলে, সে হচ্ছে বাংলাদেশি। ব্যারিস্টার সুমন আসলে কোথায় আছেন, কিভাবে আছেন, সেই তথ্যটা সঠিকভাবে উনি আজকে প্রমাণ করলেন যে আসলে ব্যারিস্টার সুমন কোথায়, কোন জায়গায় অবস্থিত আছেন। কিন্তু উনি বিদেশে ঢুকলেন কিভাবে গেলেন, কোন এয়ারপোর্ট দিয়ে গেলেন, সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে সেই প্রবাসী বাংলাদেশি ইউএসএ আছেন উনি তথ্যটা আজকে দিয়েছেন। কিন্তু এই তথ্য আমরা এতদিন কেউ খুঁজে বের করতে পারি নাই। অনেকে অনেকভাবেই উপস্থাপনা করেছি যে আসলে ব্যারিস্টার সুমন হয়তোবা বাংলাদেশের কোনো আনাচে লুকিয়ে আছে। তবে ব্যারিস্টার সুমন আনাচে আছে বাংলাদেশের নাকি কোন জায়গায় আছে, এই সঠিক তথ্যটা আজকে আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা তার কাছে জানতে চাই কি আছে। অনেকেই হয়তো জানেন না ব্যারিস্টার সুমন এখন কোথায়, তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে। যারা ভাবতেছেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথাও লুকায় আছে অথবা লন্ডনে কোথাও এসে সেরা আশ্রয় নিছে, কথাটা ততটাও সত্যি না। আমার কাছে একটা জেনুইন খবর আছে, যে জেনুইন খবরটা শুনলে আপনারা অবাক হবেন। ব্যারিস্টার সুমন লন্ডনে 6 তারিখে আসছে। সে আসছে হলো যে গেটউইক যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়া। তো অনেকেই ভাবছিল যে সে লন্ডনে আসলে তাকে বা ইউকেতে আসলে তাকে এয়ারপোর্টে তার সাথে একটা বোঝাপড়া হবে। সেই জন্য দেখা যায় যে লন্ডনের সবচেয়ে বড় যে ইয়াটা আছে, এয়ারপোর্ট আছে, সেটা না হলো হিথ্রো এয়ারপোর্ট। সেখানে অনেকেই তার জন্য ওয়েট করছে কিন্তু তাকে পায় নাই। সে আবার বুদ্ধি কইরা ছোটোখাটো যে এয়ারপোর্ট আছে সেইগুলা দিয়ে সে লন্ডনে ঢুকছে 6 তারিখ। তো 6 তারিখে ঢোকার পরে 2 দিন লন্ডনে ছিল। তারপর 8 তারিখে লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো সেইটার ক্ষেত্রেও সে ছোট এয়ারপোর্ট ইউজ করছে। তো আমি নিউজটা শোনার পরে ভাবলাম যে আমার দেশের মানুষ তারে হয়তো বাংলাদেশে খুঁজতেছে, অথবা অনেকেরই দেখলাম যে সে বিশেষ করে ইউকেতে বা লন্ডনে তারে খুঁজতেছে, কিন্তু আপনারা খুঁজে তাকে পাবেন না। সে আমেরিকাতে অলরেডি পাড়ি জমাইছে। আর আমেরিকাতে সে তো জানেনই, সে গ্রিন কার্ড হোল্ডার। সো আমেরিকাতে তার জন্য ভবিষ্যৎ নিশ্চিত। আর আমাদের দেশে যারা নাকি এখন বর্তমান স্টুডেন্টের পক্ষ থেকে যারা নাকি এখন উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে, তাদের জন্য আমার কিছু মেসেজ আছে, তাদের জন্য আমার কিছু কথা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখন দেখলাম যে স্টুডেন্টের পক্ষ থেকে 2-3 জন ছেলে উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে। তো তাদেরকে নিয়ে আমাদের অনেক মানুষের দেখলাম যে খুব বেশি মানে ফেসবুকে লিখতেছে তারা খুব বীর, তারা হিরো, অনেক কিছু। আমরা তাদেরকে আইডল ভাবতেছি বা আমরা অনেক তাদের নিয়ে প্রশংসা করতেছি। তো বিষয়টা হইলো যে আমাদের আইডল নিয়ে সেটা আমরা যতবারই গর্ব করি, যতবারই আমরা তাদেরকে হিরো বানায় সেটা আমাদের সেই হিরোদের অতীতের অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরেন যে আমরা আগে ব্যারিস্টার সুমনকে হিরো ভাবতাম, আমরা মাশরাফিকে হিরো ভাবতাম, বা আমরা সাকিব আল হাসানকে হিরো ভাবতাম, কিন্তু দেশের একটা গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে আসলে পাশে পাই নাই আমরা। তো সেই জন্যে মানুষে আমরা আকাশে তুইলা ফেলি, কথা বল মানে মানুষের যখন প্রশংসা শুরু করি, যখন বীর বানানো শুরু করি একজনরে, তখন তারে একদম আকাশে তুইলা ফেলি। আবার যখন দেখি যে তারে দিয়ে সেটা আমাদের তেমন একটা কোনো কাজে আসে না, তখন আমরা আবার তাকে একদম অপমান করতে করতে একদম নিচে ফালাইয়া দেই। কেন রে ভাই, কি দরকার আছে এত মাতামাতি করার? একজন মানুষ যদি সে বীর হয় বা একজন মানুষ যদি
সে একটা ভালো পজিশনে আসে, সে যদি সাধারণ মানুষের ভালো না বাসে, সে যদি সাধারণ মানুষের যদি তার সাথে মিশতে না পারে, তার কাছে মনের দুঃখের কথা না বলতে পারে, তার যদি হাত বাড়াইয়া পাশে না পায়, তাহলে সেই রকম বীর, সেই রকম মহাপুরুষ, সেই রকম ব্যক্তিদের তো আমাদের দরকার নাই, তাই না? তো আমরা এইসব মানুষের নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। তারা একটা পদ পাইছে বা তারা একটা জায়গায় গেছে, তাদের জন্য শুভকামনা, দেখা যাক তারা কি করে। তো তারা যদি ভালো কিছু করে অবশ্যই আমাদের সাধারণ জনগণ পাশে থাকবে। তারা যদি উল্টাপাল্টা কিছু করে সেটাও মানুষ প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদেরকে ওই জায়গায় যাওয়া মানে এই না যে তারা অনেক কিছু করে লাইব বা অনেক কিছু করে ফেলছে। সো এত গর্ব করার কিছু নাই, কারণ আমরা যারা নিয়েই গর্ব করি প্রত্যেকবারই তারে দিয়া হতাশাটা বেশি আমাদের আসে। তো এই জন্যই আপনাদের একটাই আপনাদের প্রতি চাওয়া, অনেকে হয়তো প্রতিবাদ করে নাই, অনেকে হয়তো প্রতিবাদ করতে চায় নাই, অনেকে হয়তো প্রতিবাদ করার মতো সুযোগ ছিল না। কিন্তু বিশ্বাস করেন 2018 সালে যখন কোটা নিয়ে সেরা আমরা রাস্তার মধ্যে করছিলাম, দাবিতে আন্দোলন করছিলাম, তখন অনেক মানুষের পাশে পাইছি। আর আমাদের যখন সরকার থেকে বলা হইলো যে আমাদের এই দাবি মাইনা নেওয়া হয়েছে, কোটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ঘরে ফিরে গেছিলাম। তো আমার সাথে যারা বন্ধুরা আমরা 2018 সালে এই কোটা নিয়ে সেরা আন্দোলন করছিলাম, তো তারা এক একজন এক এক দেশে চলে গেছে, কেউ আর বাংলাদেশে নাই। তো এখন হয়তো বাংলাদেশে থাকলে আমরাও এটা নিয়ে সেরা রাস্তায় নামতাম। আমরা নিজেরা যদি ভালো না হই, আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে সরকার কোনোদিন আমাদের পরিবর্তন করতে পারবে না। সে শুধু চেষ্টা করতে পারবে, বাকিটা পরিবর্তন করার দায়িত্ব আমাদের নিজেদের। এই যে স্টুডেন্টরা রাস্তায় গিয়ে সেরা করতেছে। এদিকে ব্যারিস্টার সুমনের তথ্য আপনারা অলরেডি পেয়ে গেছেন। তবে উনি সেই লোকাল এয়ারপোর্ট দিয়ে ইউএসএ ঢোকার পরে এখন কোথায় অবস্থান করছেন এবং কি করছেন বিদেশের মাটিতে, কানাডায় কি করছেন এবং উনি সেই ইউএসএ কি করছেন, সেই কিছু ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরা হবে। তবে যেই মানুষটা বাংলাদেশের ফাটাকৃষ্ট হিসাবে প্রচার হয়েছে, যাকে সবাই চিনে, সেই মানুষটা কেন এইভাবে চোরের মতো পালিয়ে গেলেন বিদেশে এবং বিদেশের মাটিতে বসে উনি কোথায় কি বক্তব্য দিচ্ছেন, যা আপনারা দেখলে অটোমেটিক বুঝতে পারবেন। তবে এই মানুষটাকে বাংলাদেশের জনগণ না, সিলেটের জনগণ আবারও চায়। তবে ফিরবে কি ব্যারিস্টার সুমন আর কখনো, নাকি এভাবেই উনি বিদেশে কাটিয়ে দিবেন যতদিন পর্যন্ত এভাবে তারা বাইরে থাকবেন, সরকারের বিপক্ষে থাকবেন, ততদিনই হয়তোবা তাদের এই সংখ্যা আর কাটবে না। চলুন দেখা যাক উনি কি করছে বিদেশের মাটিতে বসে, আপনারা দেখ। আমেরিকার ইউএসএর মিশিগান সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা হবে অভিনন্দন। আপনারা এই যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে মিশিগানের বাংলা টাউন। খেয়াল করে দেখবেন যে স্বাগতম, ওয়েলকাম টু বাংলা টাউন। এখানে আমার আশেপাশে যারা আছেন সবাই এই মিশিগানেই থাকেন। তো যে কারণে ওনারা আসছেন এখানে, আমাকে অনেকেই আমার সাথে গ্রিটিংস করছেন, আমাকে অভ্যর্থনা জানাইছেন। আমি আজকেই আসছি এখানে কিছুটা স্নো পড়তেছে। তো যে কারণে এই ভিডিওটা করার, এই চেহারাগুলো, এই মানুষগুলো বাংলাদেশের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তো এর মধ্যে একজন নিপু সাহেব, উনি উনার গাড়ি দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরাচ্ছেন। আমি তার একটা ছোট্ট ইন্টারভিউ আজকে নিতে চাই। আমি উনার গাড়িটা এবং উনার একটা ইন্টারভিউ আমি নিতে চাই। আমি এই গাড়িটাতে উনি আমাকে নিয়ে আসছেন, এই গাড়িটা করে আমি উনারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা খেয়াল করে দেখেন, এই যে গাড়িটা একটু দেখেন, বাংলাদেশে হয়তো এরকম গাড়ি কমই পাওয়া যায়। এই গাড়িটা আপনারা দেখেন, এটা হচ্ছে গিয়ে সুপার ভ্যান, হ্যাঁ সুপার ভ্যান। এই গাড়িটা দেখে আমি উনারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এত বড় গাড়িটা আপনি কিনলেন কিভাবে। আমি দুই একটা কথা ওনারে জিজ্ঞেস করতে চাই। ভাই আপনি তো এই গাড়িটা চালান, আপনি এত বড় গাড়িটা, বা আমার কাছে বলে দিতেছে অনেক দামি গাড়ি, আপনি কিনলেন কিভাবে, আপনি একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। আমি এদিকে তাকাই বলেন। হ্যাঁ, কিনছি 1 বছর হয়েছে। কত টাকা দিয়ে কিনছেন? $49,000 দিয়ে উনি এই গাড়িটা কিনছেন। তো যে কারণে অনেকেই অনেক দামি গাড়ি কিনেন। আপনি কি এই টাকা বাংলাদেশ থেকে আনছেন? বাংলাদেশ থেকে আনেন, এই টাকা ইনকাম করছেন এখানে। তো আমি আবার জিজ্ঞেস করতে চাই যে এই গাড়ি কেনার পর আপনার কিরকম ফিলিংস হইতেছে? আলহামদুলিল্লাহ, এই গাড়িতে আমি কাজ করতেছি, আমি উপহার চালাইতেছি। আচ্ছা আচ্ছা।
ওভার চালাইয়ে যে টাকা আমি সেভ করছি ওই টাকা দিয়ে আমি ওই গাড়িটা কিনছি। গাড়িটা কিনছেন। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এইরকম গাড়ি তো বাংলাদেশের বড় বড় নেতারা চালায়, অল্প স্বল্প লোক নেতারা চালায়। অনেকে এই গাড়িতে চলার জন্য দেশের একেবারে লুটপাট করে দুর্নীতি করে 12টা বাজে দিতেছে। এইরকম একটা গাড়ি এরা মনে করে যে ধরেন 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছে বা 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে। তো এরা এই আপনি তো দুর্নীতি, এখানে তো আর দুর্নীতি করেন নাই, করছেন আপনি তো দুর্নীতিও করেন নাই। আপনি যারা আমরা বাংলাদেশে থেকে যারা ধরেন দুর্নীতি করি তাদের ব্যাপারে কি বক্তব্য, যে আপনি একটু বক্তব্য দিবেন? আসলে আমার কাজটাকে আমি সম্মান করি। জি। আমি উবার চালাই যে টাকা রুজি করি এই টাকা দিয়ে আমি গাড়িটা কিনছি। বাংলাদেশে যারা বাংলাদেশ সম্পদ উঠতেছে, আমার বক্তব্য হইতেছে যে তারা ওই রকম কাজ থেকে বিরত থাকবে। আচ্ছা সৎভাবে রুজি করবে, জি, ওইভাবে টাকা রুজি করে এইরকম একটা গাড়ি কিনবে, অসৎপথ থেকে বিরত থাকবে। আর যারা মনে করেন সেবা করার নাম দিয়ে যারা দুর্নীতি করে অথবা এরকম গাড়ি ঘোড়া চালায় তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য, আপনি একটু বলবেন কি? তারা আমি প্রত্যেকটা প্লেনই হার্ডভাবে রুজু করতেছি, বিকজ আমার মনে হইতেছে যে আমি একটা টাকা যদি অন্যভাবে রুজু করি মরার পরে এগুলো আমার জবাবদিহিতা করতে হবে। ফাইন। আচ্ছা আপনি আরেকটা জিনিস বলেন, এখানে মানুষের কি জিনিস আছে যেটা আমাদের বাংলাদেশে কম আছে? সততা। আচ্ছা আমি আপনাদের এখান থেকে বিদায় নেওয়ার আগে এরকম দামি একটি গাড়ির পাশে দাঁড়াইয়া, আমার হয়তো কেনার সম্ভাবনা বা এই যোগ্যতা আমার নাই, কিন্তু আমার খুব ইচ্ছাও নাই যে আমার অনেক দামি গাড়ি চালাইতে হবে। কারণ আমি ওনার সাথে কথা বলে জানছি, উনি বলছেন যে উনি একটা দামি গাড়ি চালান, কিন্তু উনার আত্মীয় স্বজন বা দেশের মানুষরা তো সবসময় এরকম গাড়ি চালাইতে পারেন না, এটার জন্য ওনার একটা কষ্ট আছে। আমি যে কথাটা এই ভিডিওর মধ্য দিয়ে যে কথাটা প্রকাশ করতে চাই, বিশ্বাস করেন এখানে এরকম গাড়ি হাজার হাজার আছে। সামান্য এরকম গাড়ি বাড়ির জন্য যারা পুরা দেশের স্বার্থ বিকাই দিচ্ছেন, যারা দেশে বিক্রি করে দিচ্ছেন, দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি সামান্য আল্লাহ একটু চাইলেই, একটু ঈশ্বর চাইলেই আপনি যে কোনো সময় গাড়ি চালাইতে পারেন। কিন্তু এই জন্য দুনিয়াতে কিছুটা শখ আহ্লাদ করার জন্য এত বড় আখেরাতের ক্ষতি করেন না। যারা আখেরাতে বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মানুষের ক্ষতি করে আপনি কোনোদিন সুখে থাকতে পারবেন না। আজকের মতো এই মিশিগান থেকে যারা বাংলাদেশের প্রবাসীরা এখানে আছেন, যাদের মনে মানসিকতায় মননে সবসময় বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, তাদেরকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে মানুষ বাড়ি কিনছে, এই বেগম পাড়াটা দেখতে চাই, এই জন্য আমার এক ছোট ভাইকে বলছি যে ভাই আমাকে একটু বেগম পাড়া নিয়ে যাবা কিনা। সে আমাদের নিয়ে আসছে, আমি তার সাথে করে একটু বেগম পাড়া যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই, দেখাইতে চাই আসলে বেগম পাড়াটা কিরকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চোষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে এটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। হ্যাঁ, আমরা এখন একটা বাড়ির দিকে যাচ্ছি, আপনাদের বেগম পাড়ার একটা বাড়ির দিকে যাচ্ছি। এখানে আপনারা দেখেন এটা একজন এমপি সাহেবের বাড়ি। এইখানে এই যে সামনের বামের বাড়িটা, এই যে বামের বাড়িটা দেখেন, আমরা স্ট্রেট দাঁড়াইছি, এটা থেকে এখানে একটা বাড়ি, এটাকে বেগম পাড়ার। এই যে দেখেন এই বাড়িটা প্রায় 2 মিলিয়ন। 2 মিলিয়নে কত টাকা হয় বাংলাদেশে? $2 মিলিয়ন 20 কোটি হবে নাকি? 80 টাকা যদি রেট হয় তাহলে 15-16 কোটি। এই যে দেখো এটা একটা বাড়ি দেখাই না আপনাদের, দেখেন এই বাংলাদেশের মানুষের অনেক মানুষের টাকা আছে বিভিন্ন ভাবে। এটা একটা বাড়ি দেখাইলাম, চলো এখন আবার যাই। আমরা আপাতত এখন আমরা বেগম পাড়া দিয়ে হাঁটতেছি। এখানে আসলে বেগম পাড়া নামে এরকম কোনো নাম নাই, কিন্তু বিভিন্ন এরকম ইস্ট ভিল, এটা একটা রাস্তা, এখানে এইসব বিল্ডিংগুলোতেই ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে বেগমরা থাকেন। এখানে আমাদের এই রক্ত চোষা টাকাগুলা, সব টাকাগুলা এইসব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন? এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডে দেখেন, ঘরগুলা দেখেন, এখানে পাশাপাশি এরাও থাকে এখানে। আসুন, দেখি ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা। যদিও হওয়ার কোনো কারণ নাই, কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করো। রাস্তাটাই হচ্ছে গিয়ে বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16-18-20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল, তার বিভিন্ন দোকান আছে। সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা,
বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা